ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তাপস দাস, তোমাদের দর্শনের শিক্ষক। প্রথমেই আজকের দর্শনের ক্লাসের পক্ষ থেকে এবং এলিট একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে হাজির হয়েছি তোমাদের সামনে তোমাদের অনুরোধে বা রিকোয়েস্টে দর্শনের সাজেশন নিয়ে। তোমার দীর্ঘদিন ধরে আমাকে বলেছো এবং আমাদের এলিটকে বলেছো যে স্যার সাজেশন দেন, সাজেশন দেন, সাজেশন দেন। এর আগে আমরা অধ্যায় ভিত্তিক সাজেশন দিয়েছি। আজকে আলোচনা করব ওভারঅল সাজেশন। ওভারঅল সাজেশন কি কি প্রশ্নগুলো তোমরা পড়বে এবং যেগুলো পড়লে তোমরা পরীক্ষায় একদম ফুল মার্কস পেয়ে যাবে, আর সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব সাজেশন। তাহলে চলো শুরু করি আমাদের সাজেশন। এবার এই সাজেশন যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা এলিট অ্যাপ থেকে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা এলিট অ্যাপটি ডাউনলোড করে সেখান থেকে তোমরা নোটগুলো ডাউনলোড করে নিও এবং ভালো করে ডাউনলোড নোট শুধু নয়, সেটা ক্লাস দেওয়া আছে, ক্লাসগুলো দেখে নিও। তাহলে চলো শুরু করি আজকের সাজেশন। এলিট অ্যাপে উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ, কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের এক একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সেখানে ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400টির বেশি ভিডিও লেকচার, 600টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচার্সদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই কোর্সে তোমরা 6 মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ, যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার। তাহলে আর দেরি নয়, এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও। দেখো, প্রথমে দিয়েছি তোমাদের, বলে রাখি, তোমাদের কোশ্চেন প্যাটার্ন 2 নম্বরে থাকবে, 3 নম্বরে থাকবে এবং 6 নম্বরে থাকবে। 2, 3, 6। তার আমরা সেভাবে দিয়েছি আমি যে 2 নম্বরের প্রশ্ন কি কি হতে পারে। যে এই যে প্রশ্নগুলো আছে সবাই দেখে নাও। এই প্রশ্ন যে এত প্রশ্ন 2 নম্বর আমি বলছি না, এই প্রশ্নগুলো জাস্ট দেখে নাও একটু। যে সত্যাপেক্ষক বচন কাকে বলে, তারপরে সরল ও যৌগিক বচনের মধ্যে পার্থক্য কি, উপমা যুক্তি বলতে কি বোঝো, উদাহরণ দাও, দ্বিপ্রাকল্পিক বচন কখন সত্য হয়। এই যে এই বিষয়গুলো, দ্বিপ্রাকল্পিক কখন সত্য হয়, এটা কিন্তু প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। দিল যে প্রাকল্পিক বচন কখন সত্য হয়, সংযোগী বচন কখন সত্য হয়, বৈকল্পিক বচন কখন সত্য হয় বা মিথ্যা হয়। এই যে বিষয়গুলো, এই টাইপের প্রশ্ন কিন্তু একটা পরীক্ষা আসবে, ভিভিআই একটা আসবে। কি এইগুলো কি উত্তর হবে অলরেডি আমি কিন্তু আলোচনা করেছি, তবুও আমি জাস্ট একবার বলছি যে প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়। প্রাকল্পিক মানে মনে রাখবে কি, নাল। কখন মিথ্যা হয়? দেখো, এদিকে টি আর এদিকে এফ, তাই তো, তবে তো মিথ্যা হয়। তাহলে কি দেখবো, যখন প্রাকল্পিক বচনের পূর্বগ সত্য এবং অনুগ মিথ্যা, পূর্বগ সত্য অনুগ মিথ্যা, তখন প্রাকল্পিক বচনটি মিথ্যা হয়। বুঝা গেছে? এবার তো বলা হয় বৈকল্পিক বচন কখন মিথ্যা হয়। বৈকল্পিক মানে ভেল সূত্র কি, এফ এফ এফ। তার মানে বৈকল্পিকের বিকল্প বলা হয়। যখন বৈকল্পিক বচনের প্রথম বিকল্প দ্বিতীয় বিকল্প উভয়ই মিথ্যা হয়, তখন বৈকল্পিক বচনটি মিথ্যা হয়, বলেছিলাম। এবার সংযোগিক বচন কখন সত্য হয়, সংযোগ ডট, কখন সত্য, যখন উভয় সত্য হয়। তাই কি সংযোগিক বচন কখন সত্য হয়, যখন উভয় অঙ্গ বাক্য সত্য হয়। সে প্রথম অঙ্গ সত্য এবং দ্বিতীয় অঙ্গও সত্য, তখন সংযোগিক বচনটি সত্য হয়। ক্লিয়ার? এবার হচ্ছে কি, দ্বিপ্রাকল্পিক বচন কখন সত্য হয়। দ্বিপ্রাকল্পিক মানে ট্রিপল বার, কখন সত্য হয়, যখন উভয় বিকল্প সত্য। মানে এই যে টি বিকল্প বলতে পারি, অংশ বলতে পারি, উভয় অংশ সত্য অথবা উভয় অংশ মিথ্যা। দেখো, একই রকম হলে টি বলেছিলাম না, একই রকম হলে টি বলেছিলাম না, তখন উভয় অংশ সত্য অথবা উভয় অংশ মিথ্যা, তখন এই দ্বিপ্রাকল্পিক বচনটি সত্য হয়। এই যে প্রশ্ন, এগুলো কিন্তু পরীক্ষা প্রশ্ন একটা আসবে আসবে আসবে। চলো
নেক্সট দেখো, একটি দ্বীপ কখন মিথ্যা হয়? মিথ্যা বলেছি। একই সিস্টেম, যখন দ্বিপ্রাকল্প বচনটির কোন একটি অংশ সত্য অপরটি মিথ্যা, বা কোন একটি অংশ মিথ্যা অপরটি সত্য, তখন সেটি মিথ্যা হয়। মানে একবার সত্য হলে মিথ্যা, মিথ্যা হলে সত্য, তখনই দ্বিপ্রাকল্প বচনটি মিথ্যা হয়। জাস্ট এই উত্তর করে বলবো না, আগে আলোচনা করেছি আমরা। তবে এই যে অস্তিত্বমূলক দোষ বলতে কি বোঝো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আলোচনা করেছি আমরা। দেখবে নিবেশন দৃষ্টান্ত কাকে বলে, হ্যাঁ, যাই এই প্রশ্ন দেখে নাও, 2 নম্বর বললে এত বিশাল বড় হয়ে যাবে। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন টোটাল দিয়েছে এখানে 28 সংজ্ঞা উদাহরণ দাও। মানে অস্তিত্বের সংজ্ঞা, দোষ, শূন্যগর্ভ কি, শূন্যগর্ভ শ্রেণী কি, অশূন্য শ্রেণী কি, শ্রেণী গুণফল, পরিপূরক শ্রেণী, এ ই আই ও, এদের প্রত্যেকটা সংজ্ঞা, বলি ব্যাখ্যা। এই যে প্রশ্নগুলো ভালো করে পড়লেই এখান থেকে তোমরা 2 নম্বর প্রশ্ন কমন পেয়ে যাবে। এছাড়াও এগুলো ছাড়াও যে একটা এক্সট্রা গুলো আমার যেগুলো ক্লাস করেছি আমি, ওখান থেকে পড়লেই পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো, এবার যে কি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও। কত নম্বর জন্য? 3 নম্বরের জন্য। কি কি প্রশ্ন দেখে নাও। এখানে টোটাল দিয়েছি আমি 17 খানা। সেটা কি, সংযোগিক বচন কখন সত্য হয়, উদাহরণ দাও, সত্য সঙ্গে দেখাও। বললাম, একটু আলোচনা করলাম সংযোগী বচন। প্রাকল্পিক বচনের সত্য মূল্য নিয়মটি উল্লেখ করো। অলরেডি আলোচনা করেছি আমরা। দেখবে প্রাকল্পিক বচনের সত্য মূল্য নিয়ম আছে, বৈকল্পিকেরও নিয়ম আছে। বৈকল্পিক অবিসংবাদী আর বিসংবাদী বিকল্প পার্থক্য। এটা কি বলি, অবিসংবাদী কি বলি আগে, সরি বিসংবাদী বলি। বিসংবাদী বলতে বোঝায় যখন দুটি বিকল্প একসঙ্গে সত্য হতে পারে না, যখন দুটি বিকল্প একসঙ্গে সত্য হতে পারে না, তখন তাকে বলা হয় বিসংবাদী অর্থে বিকল্প। যেমন রাম জীবিত অথবা মৃত, রাম জীবিত অথবা মৃত, যে কোনো একটা হবে, হয় জীবিত হলে মৃত হবে না, আর মৃত হলে জীবিত হবে না। তা এই যে অথবা, এই অথবাটাকে বলা হয় বিসংবাদী অর্থে বিকল্প। বুঝা গেল? যদি বলি যে আমি কলকাতায় আছি অথবা দিল্লিতে আছি, যে কোনো একটা হবে, হয় কলকাতায় না হলে দিল্লিতে। এই অথবাকে বলা হয় বিসংবাদী অর্থে বিকল্প। বুঝা গেল? এবার নেক্সট কি, অবিসংবাদী। অবিসংবাদী মানে কি বলছে, যে বৈকল্পিক বচনের অথবাটি যখন অথবার দুটি বিকল্প একসঙ্গে সত্য হতে পারে বা মিথ্যা হতে পারে, মানে একসঙ্গে সত্য হলে হতে পারে, মিথ্যা হলেও হতে পারে, তখন সে অথবাকে বলা হয় অবিসংবাদী অর্থে বিকল্প। কেমন? যদি বলি আমি ভাত খাবো অথবা ডাল খাবো, তাই ভাত খেতেও পারি, ডাল খেতেও পারি, বা আমি দুটো নাও খেতে পারি। এই যে আমি স্কুলে যাব এবং টিফিন খাবো, সরি আমি স্কুলে যাবো অথবা টিফিন খাবো, তাহলে আমি স্কুলে যেতেও পারি, টিফিন খেতেও পারি, দুটো একসঙ্গে করতে পারি, আর একসঙ্গে নাও করতে পারি। এই জাতীয় বচনকে বলা হয় অবিসংবাদী অর্থে বিকল্প। বুঝা গেছে? যাই হোক, চলো এই শূন্যগর্ভ একটু বললাম, ওখানে ভিত্তিতে প্রকাশ করো। বৈজ্ঞানিক আরোহ অনুমান বলতে কি বোঝো? এই আরোহর 3টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সব কিন্তু লেখা আছে, দেখবে। সত্যাপেক্ষক বচন ও সত্যাপেক্ষকের মধ্যে পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শতসত্য বচনাকার বিরুদ্ধ বচনাকার কি হবে, এটা মনে রাখবে। শতসত্য বচনাকার তার মানে যদি পি ভেল কাল পি, এটা কি শতসত্য বচনাকার, তাহলে এটা শতসত্য বচনাকার হলে তার বিরুদ্ধে কি হবে, নিশ্চয় তাহলে এইরকম পি ভেল কাল পি, এটা এবার দেখবে তুমি এখানে যদি সবই টি আর টি হয়, তাহলে নিশ্চয় কি এই কাল মানে এখানে কি এফ আর এফ হবে, তাহলে কি শত মিথ্যা। তাহলে শতসত্য বচন আকারে বিরুদ্ধ বচন কি শত মিথ্যা। বুঝা গেছে? তো এই বিষয়গুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। দেখো প্রকৃতির বৈচিত্র্যের সঙ্গে একরূপতার সম্পর্ক, আবশ্যিক ও পর্যাপ্ত সত্যের মধ্যে পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসক্তি সঙ্গে কাকে বলে, বস্তুগত প্রসক্তি ও যৌক্তিক প্রসক্তির মধ্যে পার্থক্য, বৈজ্ঞানিক আরোহ অনুমান অবৈজ্ঞানিক পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিভিআই। এই বৈজ্ঞানিক অবৈজ্ঞানিকটা পড়লেই এখান থেকে তোমরা প্রশ্ন পাবেই। সেই 3 নম্বর দিয়েছি, 2 নম্বরও আসতে পারে প্রশ্নটা, কিন্তু
হ্যাঁ মিলে দেখো, এই যুগ্ম পদ্ধতি, যুগ্মকে বলা হয় অন্যয় ব্যতিরিক্তকে বলা হয় যুগ্ম পদ্ধতি, বা একে বলা হয় দ্বৈত অন্যয়। এই তিনখানা নাম, একটা হচ্ছে অন্যয় ব্যতিরিকী, একটা যুগ্ম পদ্ধতি, আর একটা হচ্ছে দ্বি অন্যয় পদ্ধতি বা দ্বৈত অন্যয় পদ্ধতি। ঠিক আছে, দেখো পরিশেষ পদ্ধতি, উত্তম বা ভালো যুক্তি পার্থক্য, এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তমকে বলা হয় ভালো আর মন্দ পদ্ধতির পার্থক্য। উদাহরণ আলোচনা করো, এখান থেকে টিকা আসতে পারে, টিকা লেখো মন্দ প্রযুক্তি, খুব ভালো প্রশ্ন। দেখো নিরপেক্ষ এর চতুষ্টয়ের ভেন চিত্র নির্ণয় করো, তার মানে চারটা বচন আছে না, এই আয়ো এ বচনের ভেন চিত্র অঙ্কন করো, দিতে পারে, হ্যাঁ ই বচন দিতে পারে, যে কোনো নিরপেক্ষ চারটা বচনের যে কোনো একটা আসতে পারে। তারপরে এই পর্যাপ্ত শর্ত হিসাবে কারণ কে কি অর্থে উদাহরণ আলোচনা করো, তাহলে এখানে পর্যাপ্ত বলেছি আমি আলোচনা করেছি, আবশ্যক শর্ত হিসাবে কারণ আলোচনা করো। যাই হোক না কেন এই দুটো পড়লে তো পার্থক্য অনাসি হয়ে যাবে। এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার চলো ইউনিট 2 থেকে সমসাময়িক ভারতীয় চিন্তাধারা, এই কটা প্রশ্ন দেখো। এখানে 3 নম্বর এই প্রশ্নগুলো আসতে পারে যে রবীন্দ্রনাথের মতে প্রকৃত শিক্ষার লক্ষ্যটা কি। তারপর বলছে ওচি প্রথা বা ট্রাস্টিশিপ ধারণা সংক্ষেপে আলোচনা করো। তারপরে বিবেকানন্দের মতে কর্মযোগ কিভাবে মানুষকে মুক্তির পথে নিয়ে যায়, বিবেকানন্দের কর্মযোগটা পড়লেই হয়ে যায়। দেখো রবীন্দ্রনাথের মানবতাবাদী ভাবনা কয়েকটি উৎস লিখো। এই যে মানবতাবাদী রবীন্দ্রনাথ ঠাকুরের 100% দেবেই পরীক্ষায় দেবে, মানবতাবাদ দেবেই, আর এই কর্মযোগবাদ পরীক্ষা আসবেই। সে যে বিভিন্ন ঘুরে আসতে পারে, সে কর্ম নিষ্কাম করে সঙ্গে পার্থক্য করতে পারে। এই কর্মযোগটা ভালো করে পড়লেই এটা তোমার 100% পরীক্ষায় পাবেই পাবেই পাবে। এবং এই মানবতাবাদটা রবীন্দ্রনাথ ঠাকুর যে মানবতাবাদটা দিয়েছি আমি, এই মানবতাবাদটা তুই পড়ো, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে 100%। নেক্সট দেখো, এবার হচ্ছে কি 6 নম্বর প্রশ্ন, কি কি প্রশ্ন দেখে নাও। যে প্রথম দিয়েছি আমরা মিলের পরীক্ষামূলক পদ্ধতি, পরীক্ষা যুক্তি বিজ্ঞানের যে মিলের পরীক্ষামূলক পদ্ধতিগুলো আছে, যে অন্যয় আছে, ব্যতিরেকী আছে, অন্য ব্যতিরেকী আছে, সহপরিবর্তন আছে, পরিশেষ আছে। তার পরিশেষ অত ইম্পর্টেন্ট নয়, মেইন হচ্ছে অন্যয় ব্যতিরেকী সহপরিবর্তন। হ্যাঁ এদের কি প্রশ্ন আসতে পারে, সে সংজ্ঞা, আকার, উদাহরণ, সুবিধা অসুবিধা যে কোনো কিছু উল্লেখ করে দিতে পারে, হয় সরাসরি প্রশ্ন দিতে পারে, না হলে এরকম উল্লেখ করে দেবে। অলরেডি কিন্তু আমি এর আগে চ্যাপ্টার ওয়াইজ সাজেশনের ক্ষেত্রে বলেছিলাম, যারা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দেখোনি একটু দেখে নাও, সেখান থেকেও কিন্তু এগুলো পেয়ে যাবে। দেখো এখান থেকে কিন্তু প্রশ্ন একটা আসবেই শিওর, এই যে কটা প্রশ্ন এখান থেকে প্রশ্ন একটা আসবেই। নেক্সট দেখো, এবার হচ্ছে দেখো এই রবীন্দ্রনাথ ঠাকুর আর স্বামী বিবেকানন্দ কিছু প্রশ্ন দিয়েছি, যেগুলো 6 নম্বর তোমাদের পরীক্ষা প্রশ্ন আসবে। কি, এই যে মানবতাবাদ, একটু বললাম না, এই মানবতাবাদ মানুষের ধর্ম পরীক্ষা দেবেই। এই মানবতাবাদ যদি পড়ো তোমরা 100% পরীক্ষায় কমন পাবে, কেউ আটকাতে পারবে না, এটা আমি বলছি, আটকাতে পারবে না। দেখো নেক্সট দেখো, এই স্বামী বিবেকানন্দের ব্যবহারিক বেদান্ত এর মূল বক্তব্যগুলি কি কি, তাহলে এই ব্যবহারিক বেদান্তের মূল বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো বিবেকানন্দ কিভাবে নিষ্কাম কর্ম সকাম কর্ম কর্মযোগে ধারণা দিয়েছেন, তার নিষ্কাম কর্ম সম্পর্কে কি বলেছেন বা কর্মযোগ সম্পর্কে কি বলেছেন। এই কর্মযোগটা পড়লেই সে নিষ্কাম কর্ম পেয়ে যাবে। মেন কর্মযোগটা ভালো করে পড়লেই কি নিষ্কাম কর্মে ধারণা অটোমেটিক বিষয়টা পেয়ে যাবে। আবার ক্লাস সুন্দরভাবে ক্লাসে আলোচনা করে দিয়েছি, সে ক্লাসগুলো এলিট অ্যাপে পেয়ে যাবে, সেখান থেকে ভিজিট করে নাও, সব ক্লাস উত্তরগুলো পেয়ে যাবে। নেক্সট দেখো, যে জীব সেবাই শিব সেবা, বিবেকানন্দের এই মহান আদর্শটি আলোচনা করো, মানে কর্মযোগ পড়লে এটা পেয়ে যাবো। তার কর্মযোগটা মেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ মেন, স্বামী বিবেকানন্দের কর্মযোগটা মেন, গান্ধীজির অহিংসা আসবো আমি। এই 3টা প্রশ্ন যদি করো, এই গান্ধীজির অহিংসা, রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ আর বিবেকানন্দের কর্মযোগ, এই 3টা প্রশ্ন করলে 3টাই তোমার পরীক্ষায় পাবে। ভালো করে একটু বড় করে পড়বে একটু, যে মানবতাবাদ, স্বামী বিবেকানন্দের কর্মযোগবাদ আর মহাত্মা গান্ধীর অহিংসা, এই 3টি প্রশ্ন যদি বড় করে পড়ো, ওইখান থেকে কাটা প্রশ্ন তোমরা পেয়ে যাবে। 3টা প্রশ্নই পরীক্ষা আসবে, দেখবে 318 নম্বর ওখানেই কিন্তু পেয়ে যাবে। এছাড়াও আরো আমি দিয়ে রাখি যে গান্ধী সত্যাগ্রহ দর্শন বৈশিষ্ট্য, এটা কিন্তু এক্সট্রা সিলেবাসে নাই, তবুও কিন্তু অনেক দেখলাম পরীক্ষায় দিচ্ছে বা অনেক যে কোশ্চেন গুলোতে দিচ্ছে, তাই প্রশ্নটা আমার মনে হয়েছে প্রশ্নটা এলেও আসতে পারে। ঠিক আছে, সত্যাগ্রহ বৈশিষ্ট্যগুলো কি কি,
হ্যাঁ, এবার এখান থেকে এই যে এইটুকুটা প্রশ্ন, কাটা প্রশ্ন, এটা কিন্তু তিনও আসতে পারে। সত্যাগ্রহ নিষ্ক্রিয় প্রতিরোধের মধ্যে পার্থক্য তিনেও কিন্তু আসতে পারে। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। ঠিক আছে, এই কটা প্রশ্ন পড়ো। আমি আবার বলছি ভালো করে, এখান থেকে বড় প্রশ্ন 6 নম্বর, যারা লজিকে একটু প্রবলেম তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইউনিটটা। সেটা কি? মানবতাবাদ। ভালো করে পড়ো। আমি যা ক্লাস আলোচনা করেছিলাম, বুঝেছিলাম, সেই ক্লাস থেকে নোট তৈরি করো। আমি যা নোট দিয়েছিলাম, এছাড়াও তুমি ক্লাস যে আলোচনা করেছিলাম সেইগুলোই তুমি তৈরি করে লিখো। আমি যে নোট এখান থেকেও না এলেও আমি ক্লাসে যে আলোচনা করেছিলাম তার বাইরে হবে না প্রশ্ন, ওখান থেকে সব প্রশ্ন হবে। এবং স্বামী বিবেকানন্দের কর্মযোগ, বারবার বলছি আমি, কর্মযোগ পরীক্ষায় আসবে আসবে আসবে। গান্ধীর অহিংসা আর সত্যাগ্রহ, এই দুটোর মধ্যে একটা আসবেই শিওর। আমি বলছি তা দেখো, এই কথা পড়লেই তুমি 3, 6, 18 নম্বর উত্তর পেয়ে যাবে। যদি কাটা প্রশ্ন আসে 3 নম্বর করে, তাও তো 6, 6 করে আসে প্রশ্ন, তাহলে 18 নম্বর প্রশ্ন এখান থেকেই কিন্তু হয়ে যাবে, আসবে শিওর বলছি। নেক্সট দেখো, যে এবার ছাড়াও 3 নম্বরের অতিরিক্ত কিছু প্রশ্ন, যদি প্রশ্ন একটু সিলেবাস কঠিন করে বা প্রশ্ন কঠিন করে, এই প্রশ্নগুলো কিন্তু দিলেও দিতে পারে। জাস্ট এগুলো কনসেপ্ট নিয়ে রাখো। কি? একটা হচ্ছে কাকতালি দোষ, মন্দোপমা, অবৈধ সমানীকরণ দোষ, সহকার্যকে কারণ বলে মনে করার দোষ, আর মিলির বহু কারণবাদ। তো অলরেডি এই বহু কারণবাদটা তোমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত আছে। খুব ভালো প্রশ্ন, ভিভিআই দিয়ে রাখলাম আমি। এখান থেকে বহু কারণবাদ থেকে একটা প্রশ্ন দেবেই দেবে দেবে। 2 নম্বর দিক, 3 নম্বর দিক, আর টিকা যাই দিক না কেন দেবেই পরীক্ষাতে। এটা বহুকানবাদ। বহুকানবাদ বলতে কি বোঝো? বহুকানবাদ সমর্থন কারা, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এইগুলো সব কিন্তু আমি আলোচনা করেছি। এলিট অ্যাপে সমস্ত ক্লাস দেওয়া আছে, নোটগুলো প্রোভাইডেড করা আছে, দেখে নিও। নেক্সট দেখো, এই মন্দোপমা যুক্তি, এটাও কিন্তু আলোচনা করেছি, নোট প্রোভাইড করা হচ্ছে, আলোচনা করা আছে, এলিট অ্যাপ থেকে তোমরা নিয়ে নাও। এবার কি এই 3টা কিন্তু প্রশ্ন আমি আলোচনা করিনি, যেহেতু এই 3টা প্রশ্ন তোমাদের সিলেবাসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ নেই, তাই আমি এগুলো আলোচনা করিনি। তবে আমি দেখলাম এই প্রশ্নগুলো মাঝে মাঝে কোশ্চেন মডেলে দিচ্ছে, তাই আমি এগুলো দিয়ে রাখলাম, জাস্ট আলোচনা আমি একটু জাস্ট করে দিচ্ছি। কি? চলো প্রথমে করবো আমরা কাকতালীয় দোষ। কি জিনিসটা? তাহলে প্রথমে মনে রাখবে যে এইগুলো হচ্ছে আরোহ অনুমানের দোষ। কিসের দোষ? আরোহ অনুমানের দোষ। তাহলে প্রথমে বলবে যে আরোহ অনুমানের যে বিভিন্ন দোষ রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দোষ হলো কাকতালীয় দোষ। ক্লিয়ার? কখন হয়, কার জন্য হয়? বলবে যে ব্যতিরেকি পদ্ধতি। কি পদ্ধতি বললাম? ব্যতিরেকি পদ্ধতির অপপ্রয়োগের ফলে। কার ফলে? অপপ্রয়োগ, প্রয়োগ নয়, অপপ্রয়োগ। অপপ্রয়োগ। তারা কার অপপ্রয়োগ করলাম? ব্যতিরেকি পদ্ধতির। তাহলে ব্যতিরেকি পদ্ধতির অপপ্রয়োগের ফলে যে দোষ ঘটে তাকে বলা হয় কাকতালীয় দোষ। ক্লিয়ার? কখন হয়? আমরা সাধারণত বলবো, আমরা সাধারণত কুসংস্কার বশবর্তী হয়ে যে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করি তাকেই বলা হয় কাকতালীয় দোষ। যেমন এক্সাম্পল বলতে গেলে আমরা পাই যে আমরা দেখবো অনেক সময় বলি যে এই পরীক্ষা দিতে যাওয়ার আগে ডিম খেলাম, আর ডিম খাওয়ার জন্যই পরীক্ষা আমার খারাপ হলো। তাহলে আমাদের পরীক্ষা খারাপ হওয়ার কারণ কে? ডিম খাওয়া। তা ডিম খাওয়াই হলো পরীক্ষা খারাপ হওয়ার কারণ। এই যে পরীক্ষা খারাপ হওয়ার কারণ কি শুধু ডিম না? এটা কুসংস্কার বলি আমরা। অনেকে বলি যে পরীক্ষা দিতে যাওয়ার আগে সামনে দিয়ে বিড়াল পাস হলো, পরীক্ষাটা খারাপ হলো, বাবা দুর্ঘটনা ঘটলো, এটা বলি আমরা। এগুলো কুসংস্কার বশবর্তী হয়ে বলি। বা এটাও বলি যে পরীক্ষা দিতে যাওয়ার আগে মিষ্টি খেলাম, মিষ্টি খাওয়ার জন্য পরীক্ষা খারাপ হলো। তাহলে পরীক্ষা খারাপ হওয়ার কারণ কে? মিষ্টি খাওয়া। তাহলে এই যেগুলো কুসংস্কার বশবর্তী হয়ে আমরা সিদ্ধান্ত প্রতিষ্ঠা করছি, তাই এক্ষেত্রে আরোহের যে দোষ সংঘটিত হচ্ছে সেই দোষকে বলা হয় কাকতালীয় দোষ। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে মেন কে মনে রাখবো, দোষটা কি জন্য হচ্ছে? কুসংস্কার বশবর্তী হয়ে। কি পদ্ধতি প্রয়োগ করা উচিত ছিল? ব্যতিরেকি পদ্ধতি, কিন্তু অপপ্রয়োগ হচ্ছে, প্রয়োগ হচ্ছে না।
তাহলে মেইনলি কি বলবো আমরা, ব্যতিরেকি পদ্ধতির অপপ্রয়োগের ফলে যে দোষ সংঘটিত হয় তাকে বলে কাকতালীয় দোষ। এক্সাম্পল দিয়ে বিষয়গুলো বলে দেবো আমরা, যে উদাহরণগুলো বললাম, পরীক্ষাতে ডিম খাওয়া, মিষ্টি খাওয়া, রাস্তা দিয়ে বিড়াল পাশ হয়ে যাওয়া, হ্যাঁ, তাল গাছ থেকে তাল পড়ে যাওয়ার ফলে রাজার মৃত্যু হয়ে গেল, তাল পড়াই হলো রাজার মৃত্যুর কারণ, এগুলো বলতে পারি কুসংস্কার। আমরা এই কুসংস্কারের দ্বারা যে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারি সেইগুলোর ক্ষেত্রে যে দোষ সংগঠিত হয় তাকেই বলা হয় কাকতালীয় দোষ। বোঝা গেছে? নেক্সট আশা করছি কাকতালীয় দোষটা বোঝা গেছে কি জিনিসটা। নেক্সট আলোচনা করবো আমরা অবৈধ সামান্যীকরণ দোষ। কি বলবো আমরা? অবৈধ সামান্যীকরণ দোষ। দেখো এই সামান্যীকরণ দেখে মনে হচ্ছে ইউনিভার্সাল, ইউনিভার্সাল তার মানে কি মনে রাখবে এখানে, আগে বলি যে এই দোষটা কোন পদ্ধতির অপপ্রয়োগের ফলে ঘটে? এটা ঘটে অন্যায়ী পদ্ধতির অপপ্রয়োগের ফলে। কোন পদ্ধতি বললাম? অন্যায়ী। এটা কোন কি পদ্ধতি? ব্যতিরেকি। এটা হচ্ছে অন্যায়ী, অন্যায়ী পদ্ধতির অপপ্রয়োগের ফলে যে দোষ সংগঠিত হয় তাকে বলা হয় অবৈধ সামান্যীকরণ দোষ। এই দোষটা কি? এই দোষটা হলো এটাই যে যে আরোহ অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে যখন সামান্য সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, অর্থাৎ সামান্য সংশ্লেষক বচন হিসাবে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়, সেক্ষেত্রে যে দোষ সংগঠিত হয় তাকে বলা হয় অবৈধ সামান্যীকরণ দোষ। কেমন স্যার? বুঝতে পারলাম না, চলো দেখি এবার। দেখো আমি কি বললাম প্রথমে, কি বললাম? বিশেষ, তার বিশেষ বিশেষ দৃষ্টান্তকে দেখবে, সামান্য সিদ্ধান্তকে প্রতিষ্ঠা করবে। এক্ষেত্রে একটা সামান্যীকরণের মাধ্যমে হচ্ছে বলে এর নাম অবৈধ সামান্যীকরণ দোষ। চলো দেখি এবার। ধরো আমি একজন ডাক্তারকে দেখলাম, সে প্রেসক্রিপশন লিখছে, হাতে লেখা প্রচন্ড খারাপ। দেখলাম একজনকে, আর একজন দেখলাম ডাক্তার হাতে লেখা খুবই খারাপ, আর একজন দেখলাম ডাক্তার হাতে লেখা খুবই খারাপ। এইভাবে আমি পরপর দেখছি, দেখতে গিয়ে 100 নম্বরকে দেখলাম, 150 নম্বরকে দেখলাম, 200 নম্বরকে দেখলাম, দেখছি 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 দেখতে দেখতে সবার হাতে লেখা খারাপ। যতজন আমি দেখেছি প্রত্যেক ডাক্তারের হাতে লেখা খারাপ। তাহলে আমি এখান থেকে চট করে সিদ্ধান্ত করে নিতে পারি সকল ডাক্তারের হাতে লেখা হয় খারাপ। তাহলে এবার বলো তো, আমি পৃথিবীর সব ডাক্তারকে দেখেছি? পৃথিবীর সব ডাক্তারকে আমি দেখেছি? না, পৃথিবীর সব ডাক্তারকে দেখা আমার পক্ষে সম্ভব নয়, আমি দেখিনি। তবু আমি এদের দ্বারা সিদ্ধান্ত প্রতিষ্ঠা করলাম, আমি লাভ মারলাম। কিন্তু এই যে লাভ মারলাম, জাম্প করলাম, এটাকে বলা হয় আরোহমূলক লাভ। কিন্তু এটা কিন্তু পরীক্ষা আসতে পারে যে বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে যখন সামান্য সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তখন যে লাভ বা ঝুঁকি থাকে এটাকে বলা হয় আরোহমূলক লাভ বা ঝুঁকি। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। তা কি এই যে এই আমরা যতগুলো দেখেছি, আমি আমার পক্ষে তো পৃথিবীর সব ডাক্তারকে দেখা সম্ভব নয়। তাহলে দেখেছি 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, সব দেখা সম্ভব নয়। তাই এই দেখে আমি এখান থেকে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করলাম সকল ডাক্তারের হাতে লেখা হয় খারাপ। তাহলে এই যে বিশেষ বিশেষকে দেখে আমরা সিদ্ধান্ত প্রতিষ্ঠা করলাম সামান্যীকরণের মাধ্যমে যে সকল ডাক্তার হাতে লেখা খারাপ, এই ক্ষেত্রে যে দোষ সৃষ্টি হলো সেই দোষকে বলা হয় অবৈধ সামান্যীকরণ দোষ। বুঝা গেল? আরেকটি তো পারো তুমি, প্রথম কাকটি দেখলাম সেটি কালো, দ্বিতীয় কাকটি দেখলাম সেটি কালো, থার্ড কাক দেখলাম সেটি কালো, চতুর্থ কাকটি দেখলাম সেটি কালো। এইভাবে আমি পরপর 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ কাক দেখলাম, সবই কালো। আমি এখান থেকেই সিদ্ধান্ত করে দিলাম পৃথিবীর সমস্ত কাক কালো। তাহলে বলো এই পৃথিবীর সমস্ত কাক কালো আমি দেখেছি? না। আমি কতগুলো দেখেছি? আমি যতগুলো দেখি ততগুলোই দেখেছি, বাকি দেখতে পেরেছি? পৃথিবীর সব কাক আমার পক্ষে দেখা সম্ভব নয়। আমি এখান থেকে বিশেষ বিশেষকে দেখে আমি সামান্য সিদ্ধান্ত টানলাম, সামান্যীকরণ পদ্ধতির মাধ্যমে আমি সামান্যীকরণ পদ্ধতির মাধ্যমে সকল কাক হয় কালো এই সিদ্ধান্ত টানলাম, আর টেনেছি বলে এখানে দোষ ঘটলো। আর সেই দোষের নাম বলা হয় অবৈধ সামান্যীকরণ দোষ। এই দোষটা কার দ্বারা হলো? অন্যায়ী পদ্ধতির অপপ্রয়োগের ফলে দোষটা হয়েছে। বুঝা গেল? আশা করছি বুঝা গেছে কাকতালীয় এন্ড অবৈধ সামান্যীকরণ দোষ। এবার বানিয়ে বিষয়টা আমি নোট দেবো না, এটা তোমরা বানিয়ে সুন্দর করে তোমরা লিখে নিও, ঠিক আছে?
নেক্সট দেখো, সহকার্যকে কারণ বলে মনে করা দোষ। একটু ওয়েট করো, চলো কি বলবো, সহকার্যকে কারণ বলে মনে করা দোষ। একটু দেখো, এই যে সহকারণ, এটা ভুল হচ্ছে, সহকার্য হবে, এটা সহকার্যকে কারণ বলে মনে করা দোষ। কি সহকার্য, তার মানে এটা একটা কার্য, এটা একটা কার্য, বুঝো ভালো করে, এটা একটা কার্য, এটা একটা কার্য, এই দুটো কার্য, এর দুটো সহকার্য, তো এই সহকার্যকে একটাকে অপরটির কারণ বলে মনে করা দোষ। কেমন জিনিস, চলো এই দোষটা প্রথমে বলে দিই কার জন্য হয়। এটা হচ্ছে অন্যয়ী পদ্ধতির অপপ্রয়োগের ফলে এই দোষটি হয়। কি বললাম, অন্যয়ী পদ্ধতির অপপ্রয়োগের ফলে এই দোষটি ঘটে। ঠিক আছে, এবার আসে আমরা কি ঘটে বলি যে আরোহ অনুমানে দুটি সহকার্যকে যখন একটিকে অপরটির কারণ বলে মনে করি, এই মনে করার ফলে যে দোষ সৃষ্টি হয় তাকেই বলা হয় সহকার্যকে কারণ বলে মনে করার দোষ। চট করে লিখে নাও কথাগুলো, যে বললাম থামি লিখে নাও, যেটা বললাম স্টপ করে লিখে নাও। বলি যে আরোহ অনুমানে দুটি সহকার্যকে একটিকে অপরটির কারণ বলে মনে করি, আর সেই মনে করার ফলে যে দোষ সৃষ্টি হয় তাকেই বলা হয় সহকার্যকে কারণ বলে মনে করার দোষ। কেমন দেখি এবার দেখো, আমি তোমাকে বললাম যে দিন, বলো দিনের পর কি হয়, দিনের পর হয় রাত। বাহ, ভেরি গুড, রাত হয়। তাহলে বলো এবার কে আগে, দিন, তারপরে কে হলো রাত। তাহলে রাত নিশ্চয় তাহলে কার্য হলো, আর দিন নিশ্চয় কারণ হলো। কেন কারণ, দিনের পর যে রাত হচ্ছে, তা দিনের পর রাত হলে জানি আমরা কারণ থেকে কার্য হয়, তাই এই দিক থেকে এটা হলো কারণ, এটা হলো কার্য। কি তাই তো নাকি, দিনের পর রাত, অতএব দিনটা কারণ, রাতটা কার্য। দেখো এবার এই দিন, এটা আমরা বলি এটা আমরা ভুল করে বলি যে দিনের পর রাত হলো, অতএব দিনটা হলো রাতের কারণ, ভুল করে বলি আমরা। এই ভুল করে বলি বলেই যে দোষ সৃষ্টি হলো। কেন দোষ সৃষ্টি হলো বলতো, দিন রাতের কারণ কি দিন জীবনে হয়? কখনোই নয়, এই দিন কখনো কারণ নয়। কেন কারণ নয় বলতো, দিন আর রাত দুটোই কার্য, দুটোই সহকার্য, দুটো কার্য, দুটো সহকার্য, এরা কেউ কারোর কারণ নয়। আমরা ভুল করে কারণ বলে দিই। তাহলে কারণকে, এই দুটোর কারণ হলো পৃথিবীর আহ্নিক গতি বা আবর্তন গতি। তোমার নিশ্চয় প্রত্যেকেই ভূগোলে পড়েছো, ভূগোল হিসাবে পড়েছো। এই পৃথিবীর আহ্নিক গতি বা আবর্তন গতির দ্বারাই দিন হয় এবং রাত হয়। রাত, এই গতি, এটা হচ্ছে কারণ। এই কারণের দ্বারা এমন কার্য হয়েছে, এই দ্বারা কার্য হয়েছে। এই দুটো কার্য, দিন যেমন কার্য, রাত তেমন কার্য। কিন্তু আমরা ভুল করে কি বলি, দিন হলো রাতের কারণ। কেন, দিনের পর রাত হয়। তাই এই ভুল করে একটাকে অপরটির কারণ বলে মনে করি বলেই এই দোষকে বলা হয় সহকার্যকে কারণ বলে মনে করার দোষ। আশা হচ্ছে বুঝতে পেরেছো। নেক্সট দেখি, দেখো তুমি আর কে বলতে পারো, জোয়ার আর ভাটা। ভাটা, তবে জোয়ারের পর কি হয়, ভাটা। তারপরে বলি তবে জোয়ার হলো ভাটা হলো, জোয়ার হলো ভাটা হলো, তখন চট করে বলে দিই আমরা জোয়ার হলো ভাটার কারণ। আমরা ভুল করি, আর এই ভুল করি বলেই দোষ ঘটে, আর সেই দোষের নাম বলা হয় সহকার্যকে কারণ বলে মনে করা দোষ। কেমন, তার বলতো এই জোয়ার একটা কার্য না কারণ, আমরা ভুল করে কারণ বললেও অ্যাকচুয়ালি কার্য, ইনিও কার্য ইনি। তারা কারণকে চন্দ্র সূর্যের আকর্ষণ, চন্দ্র আর সূর্যের আকর্ষণ, মহাকর্ষণ, চন্দ্র সূর্যের মহাকর্ষণের ফলে সমুদ্রে তলদেশটা ফুলে উঠে, আর ফুলে উঠার ফলে জলটা উবলে যায়, জোয়ার হয়ে যায়। আবার যখন আকর্ষণটা কেটে যায়, তখন মাটি জলটা বসে যায়, জলটা আবার চলে আসে, তখন কি হয়, ভাটা হয়।
এই যে জোয়ার আর ভাটা, এর মূল কারণকে চন্দ্র আর সূর্যের মহাকর্ষণ, এই মহাকর্ষণটাই মূল কারণ। ওর ফলে যেমন কার্য জোয়ার হচ্ছে, তেমনই কার্য ভাটা হচ্ছে। মূল কারণ চন্দ্র সূর্যের মহাকর্ষণ। বুঝা যাচ্ছে? এই আকর্ষণের ফলে জোয়ার হচ্ছে, আসলে ভাটা হচ্ছে। কিন্তু আমরা ভুল করে জোয়ারকে বলছি ভাটার কারণ, আর এই ভুল করে বলছি বলেই সেখানে আরোহের দোষ ঘটছে, আর সেই দোষের নাম বলা হয় সহকার্যকে কারণ বলে মনে করার দোষ। এইভাবে তোমরা সুন্দর করে উত্তর লিখে নিও, ভালো করে লিখে নিও। এই কিন্তু নোট আমি প্রোভাইড করবো না, এই বাকি সমস্ত নোট কিন্তু এলিট অ্যাপে দেওয়া আছে, সেখান থেকে সমস্ত কিছু নিয়ে নিও। আর এইভাবে সুন্দর সুন্দর ক্লাসগুলো এলিট অ্যাপে তোমার দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নাও। যারা এলিট অ্যাপে ডাউনলোড করোনি অবশ্যই করে নাও, না করলেই তুমি কিন্তু পিছিয়ে পড়বে এবং অনেক 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 মিস করবে। তাহলে এইটুকুটাই, আজকে ভালো করে পড়ো, ভালো থেকো। আমার এই সাজেশনটা ভালো করে পড়ে নাও, পরীক্ষা দেখবে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরে তোমার সঙ্গে দেখা হচ্ছে।